3:03 খবরে আমি আপনাদের বিস্তারিত জানাবো যে ভিন রাজ্যের নির্যাতনের শিকার এবার গোয়ালপুকুরের পরিযায়ী শ্রমিক, কি ঘটেছে তার সাথে। আর এর পাশাপাশি আমি 3:03 খবরে আপনাদের জানাবো বাংলাদেশি মহিলা গ্রেপ্তার কলকাতায়, আর তার সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শান্তা পাল, কি তার পরিচয় জানাবো আপনাদের। আর আমি সৈকত আপনাদেরকে জানাবো মালেগাঁও বিস্ফোরণ 2008 সালে, সেই ঘটনায় যে অভিযুক্তরা ছিল তারা বেকসুর খালাস হলেন, কিন্তু কেন সব জানাবো। আর শুরুতেই আপনাদের জানাবো সেই কথা, কলকাতায় বাংলাদেশি মহিলার গ্রেপ্তার গতকাল, আর এই মহিলার গ্রেপ্তারিতে উঠে আসছে একের পর এক তথ্য। এয়ার হোস্টেস ছিলেন শান্তা পাল, মডেল হিসেবে নামডাক রয়েছে, মডেল হিসেবে অভিনয় করে কিছু পুরস্কারও পেয়েছেন এই শান্তা পাল। এখানে স্টার্ট আপ কোম্পানি খোলার চেষ্টা করছিলেন তিনি। কে আধার কার্ড বানিয়ে দিয়েছে সেটাই খুঁজে বের করা এই মুহূর্তে গোয়েন্দাদের মূল কাজ। তার কারণ এই শান্তা পাল বাংলাদেশি মহিলা, তার নামে দুটো আধার কার্ড মিলেছে, দুটো আলাদা আলাদা ঠিকানায় দুটো আধার কার্ড এই শান্তা পালের নামে। কিভাবে তৈরি হলো দুটো আধার কার্ড? সঙ্গী যুবকের ভূমিকাও সন্দেহের বাইরে নয়। এই যুবকও তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। প্রতারণার মামলা তদন্ত করতে গিয়েই উঠে আসে এই শান্তা পালের নাম। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, এই শান্তা পাল সম্পর্কে ঠিক কি কি তথ্য এখনো পর্যন্ত রয়েছে তদন্তকারীদের হাতে? দেখো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা তারা জানার চেষ্টা করছেন যে এই যে একাধিক ভারতীয় পরিচয়পত্র শান্তা পাল তিনি বানিয়ে ফেলেছিলেন, তার মধ্যে আধার কার্ড রয়েছে, বর্ধমানের একটি অ্যাড্রেসের আধার কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে কলকাতার একটি ঠিকানার আধার কার্ড রয়েছে, যেটা 2024 সালে ইস্যু করা। এবং সেই আধার কার্ড জেরাতে যেটুকুনি জানা যাচ্ছে যে কলকাতার একটি ব্যাংকের যে আধার সেবা কেন্দ্র, সেখান থেকে তিনি বানিয়েছিলেন। শুধুমাত্র আধার কার্ড নয়, রেশন কার্ড, তার সঙ্গে ভোটার কার্ড, এই যাবতীয় ভারতীয় পরিচয়পত্র এই মহিলা, যিনি বাংলাদেশের মডেল অভিনেত্রী বলে জানা যাচ্ছে, কলকাতায় তিনি একটা স্টার্ট আপ তৈরি করার চেষ্টা করছিলেন এবং বিক্রমগড় কয়েকদিন থানা এলাকার বিক্রমগড়ে সেখানে ভাড়া থাকতেন এবং একজন অন্ধ্রপ্রদেশের যুবক যাকে তিনি বিয়ে করেছেন বলে একটা ম্যারেজ সার্টিফিকেটও দেখিয়েছেন। কিন্তু এই যে ভারতীয় পরিচয়পত্র তিনি বানিয়ে ফেললেন, সেটা কার সাহায্য নিয়ে বানালেন? তার কারণ এই প্রথমবার নয়, এর আগেও তুমি জানো যে আমরা একাধিক ঘটনায় দেখেছি বাংলাদেশিরা তারা ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে, বাংলাদেশের হওয়া সত্ত্বেও তারা এখানকার ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। ফলে এই মহিলা কার সাহায্য নিয়ে এই সমস্ত নথি বানালেন এবং এই মহিলা এই মডেল অভিনেত্রী শান্তা পাল তিনিও দুটো আধার কার্ড কিভাবে বানিয়ে ফেললেন তা নিয়েই উঠছে প্রশ্ন। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি এই শান্তা পালের বাড়ির সামনে থেকে পাঠিয়েছেন প্রতিবেদন, দেখাবো। শান্তা পাল নামে বছর 28-এর এক মহিলাকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে পাওয়া গিয়েছে বাংলাদেশের প্রচুর পাসপোর্ট। কিভাবে এই মহিলার কাছে বাংলাদেশি পাসপোর্ট এলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারী কর্তারা। এই মুহূর্তে আমরা রয়েছি গলগ্রিন থানা এলাকার বিক্রমগড়ে। সামনে যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, অর্থাৎ বিক্রমগড়ের এই ফ্ল্যাটে গত 7-8 মাস ধরে এই শান্তা তার স্বামীকে নিয়ে এখানে ভাড়া হিসেবে থাকতে শুরু করে এবং সঙ্গে তাদের একটি ছোট্ট সন্তান, অর্থাৎ তার বোনের ছেলে, সেও এখানে থাকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে শান্তার মা এসছেন, তবে তিনি কোনো বিষয়ে কথা বলতে চাইছেন না। তবে তিনি যেটা বলছেন যে তারা বর্ধমানের বাসিন্দা, কেন তার মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই বিষয়ে তারা জানেন না। এবং পাশে যে দেখা যাচ্ছে ঘর, অর্থাৎ এটা ল্যান্ডলর্ডের ঘর, ল্যান্ডলর্ডের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। তিনি যেমনটা বলছেন 7-8 মাস আগে তারা ভাড়া হিসেবে এখানে থাকতে শুরু করে এবং তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্রই তারা পেয়েছেন। তবে পুলিশ গ্রেপ্তার করার পর তারা জানতে পারে যে এই মহিলা বাংলাদেশি। তবে এই মহিলার কাছে বিভিন্ন ধরনের পাসপোর্ট, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট কিভাবে এলো, কবে থেকে এখানে এই মহিলা থাকতে শুরু করে এবং কাদের কাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই মহিলার গোটা ঘটনার তদন্ত করে দেখছেন তদন্তকারী কর্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রণয়, কলকাতা। ভারতীয় রাজনীতির সাড়া ফেলে দেওয়া ঘটনা মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ। 2008 সালে এই বিস্ফোরণে আহত হয়েছিলেন বহু মানুষ, মৃত্যু হয়েছিল 6 জনের। আর এই ঘটনায় নাম জড়িয়েছিল বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা এবং কর্নেল পুরোহিতের। এবং এই ঘটনায় 17 বছর ধরে মামলা চলার পর অবশেষে কোনো তথ্য প্রমাণ না পাওয়ার কারণে 7 জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল এনআইএ আদালত।
17 साल की हमारी प्रतीक्षा थी और आज हमारे को न्याय मिल चुका है। हमारे आरोपियों को बड़ी खुशी हुई है इस बात की। कोर्ट ने सीधा कहा है कि जो मोबाइल या गाड़ी है जिनकी मालिकाना जिसकी मालिक है, ऐसा कोई भी प्रूफ प्रोसिक्यूशन ने नहीं लगा पाया कि किन से रिलेटेड था। फोन टैपिंग के बारे में ऐसा कहा गया है कि उसके लिए सैंक्शंस लगते हैं, जो सरकार के सैंक्शंस लेने चाहिए थे। फोन बिना सैंक्शंस के फोन टैप किए गए थे, तो जो कि लीगली वैलिड नहीं है। 17 साल हो चुके हैं, कोर्ट में सभी पुरावे आ चुके हैं, 325 के करीब विटनेस हो चुके हैं और सब होने के बाद अब क्लियर हो चुका है कि इनके आगे इसमें कोई विटनेस नहीं है, एविडेंस नहीं है, अदर देन ये पॉलिटिकल दूसरा कोई चीज नहीं है। 17 साल लगे। जितना तो हम जब थे तो तब तो जूनियर बोल के आए थे, आज हो गए 15-17 साल हमको भी हो गए। अच्छा लगता है, बड़ी लंबी लड़ाई चली, जीत हुई, अच्छा लगता है। বিচার ব্যবস্থার প্রতি কোর্টের প্রতি সম্মান জানিয়েও বলবো 14 সাল থেকে ভারতবর্ষে চলছে মোদি হয়তো মুমকিন হ্যায়। আমরা মনে করি সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম কিছুই হয় না, সন্ত্রাসবাদী হয়। আর আমরা যাদের নাম আপনি বললেন বেকসুর খালাস হয়েছে, তাদের অনেকের মধ্যে কোনো অন্যায় আছে কিনা, সন্ত্রাসবাদ আছে কিনা বলতে পারবো না, কিন্তু একথা ঠিক যে মালেগাঁও বিস্ফোরণে তাহলে কেউ তো দায়ী। কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। এই রায়কে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষের আস্থা আরও একবার বাড়ল এবং তার থেকেও বড় কথা, যেভাবে পি চিদম্বরম, সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজি এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল, সেই তত্ত্বের মুখে ঝামা ঘষে দিল আজকে আদালত। মাননীয় অমিত শাহজি রাজ্যসভায় বলেছেন যে হিন্দু কখনো আতঙ্কবাদী হতে পারে না, হিন্দু কখনো সন্ত্রাসবাদী হতে পারেন না। আজকে আদালতের রায় সেটা প্রমাণ করলো। আর আমি যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতনের অভিযোগ, আর এবার গোয়ালপুকুরের পরিযায়ী শ্রমিক। তার সাথে কি ঘটেছে আপনাদের জানাই। হরিয়ানার পানিপথে পুলিশ হেফাজতে তার উপর নির্যাতনের অভিযোগ উঠছে। হরিয়ানা পুলিশের মারধরে তার পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ উঠছে। আক্রান্ত গোয়ালপুকুরের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম। এরপর পরিচিতদের সাহায্যে এবং রাজ্য সরকারের হস্তক্ষেপে অবশেষে জুনেদ বাড়ি ফেরেন। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের অভিযোগ, নির্যাতনের অভিযোগ, পুলিশ হেফাজতে মারধরে পা ভেঙে গেছে পরিযায়ী শ্রমিকের। এই খবর সামনে আসছে। গোয়ালপুকুরের পরিযায়ী শ্রমিক অবশেষে পরিচিতদের সাহায্যে রাজ্য সরকারের হস্তক্ষেপে বাড়ি ফিরতে সক্ষম হয় মোহাম্মদ জুনেদ আলম। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিতভাবে তথ্য নেব। ভবানন্দ সিংহ রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। ভবানন্দ, দেখো, এই পরিযায়ী শ্রমিকটি ফিরে এসেছেন ইতিমধ্যে বাড়িতে। তার যেভাবে তিনি তার বর্ণনা দিচ্ছেন, তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে বলে তিনি জানাচ্ছেন, তা কিন্তু সত্যি ভয়ঙ্কর তথ্য। সেই তথ্য যদি এক ফোঁটা সত্যি হয় তাহলে কিন্তু বিরাট বড় একটা অত্যাচার তার উপরে হয়েছে, এটা পরিষ্কার। তাকে বারবার করে বলা হয়েছে তিনি বাংলা ভাষায় কথা বলেন, তিনি বাংলাদেশি, তাকে স্বীকার করতে হবে তিনি বাংলাদেশি। এবং সেই জন্য তার উপর একদম পুলিশের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে তাকে হাত পা বেঁধে তারপর অত্যাচার করা হয়, তারপরে টর্চার করা হয় তাকে। তিনি বাংলাদেশি এবং তারপর তাকে মার দেওয়ার পর তার পা ভেঙে যায় বলে তিনি অভিযোগ করছেন। মালিক পক্ষ তারা পুলিশের কাছ থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং সেখান থেকে হয় এবং বাড়িতে ফেরত পাঠানোর ব্যাপারে কিন্তু এখান থেকে গোয়ালপুকুর থেকেও গোলাম রব্বানি সহায়তা করেন বলে আমরা জানতে পারছি। এবং এই ঘটনা কিন্তু গোলাম রব্বানি পরিবারের সাথে দেখা করেছেন এবং গোটা ঘটনা নিয়ে একটা এফআইআর করার পরিকল্পনা তিনি করেছেন। তিনি ইতিমধ্যে এডিজির সঙ্গে কথা বলেছেন বলেও কিন্তু তিনি সমস্যাটা জানিয়েছেন। ভবানন্দ, ধন্যবাদ তোমাকে। আর ঠিক কি অভিযোগ উঠছে শুনুন, কি অভিযোগ। हमारे यहाँ 2.5 करोड़ माइग्रेंट्स लेबर है। ये किस स्टेट का है? यूपी का है, बिहार का है, आपका राजस्थान का है, गुजरात का है, मध्य प्रदेश का है, उड़ीसा का है, महाराष्ट्र का है। हमारे यहाँ तो एक माइग्रेंट लेबर को हम लोग टच भी नहीं करते, ना डॉक्यूमेंट्स चेक करते हैं और ना ये कहते हैं कि तुम बोलो हम
क्या कहते हैं पाकिस्तानी या श्रीलंका या बांग्लादेशी, हम लोग तो नहीं बोलते हैं। ये लोग किस आधार से बोल रहा है? बंगाल से क्या नफरत हो गई है? हो सकती है। अमित शाह जी को, मोदी जी को आज रिजाइन कर देना चाहिए। ঘাটালবাসীর জল যন্ত্রণা, বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। আর এখানে উদ্বেগ শুধু জল নিয়ে নয়, জলবাহিত বিষধর সাপ, ঘরে ঘরে ঢুকে পড়ছে বিষধর সাপ, গন্ধগোকুল গোসাপ। জল যন্ত্রণা ছাপিয়ে বন্য জন্তু বিষধর সাপের আক্রমণের যন্ত্রণা ঢের বেশি। হিমশিম অবস্থা প্রশাসন এবং বন দপ্তরের। সরকারি হিসেবে গত 1.5 মাসে সাপের কামড় খেয়ে হাসপাতালে গিয়েছেন 121 জন ঘাটালবাসী। শুধু সাপই উদ্ধার হয়েছে 600টি। রেস্কিউ টিমের সদস্যদের নাওয়া খাওয়ার সময় নেই। ঘরদোর, রান্নাঘর, জমি চিরেতে ঘুরে বেড়াচ্ছে কালাচ, চন্দ্রবোড়া, শাখামুঠের মতো বিষধর সাপ। আতঙ্কে বেশ কিছু প্রাণী পিটিয়ে মারার ঘটনাও ঘটেছে। তটস্থ প্রশাসনের বক্তব্য, জল নামলে এই বন্য প্রাণীর উপদ্রব আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আর এখানে আপনাদের শোনাবো ঘাটালের সাংসদ কি বলছেন তিনি। এখনো অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কি করতে হবে? যার জন্য বোট লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, মানুষের টিম লাগবে, জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে, তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে, আমি কথা বলছি, 121 জনকে স্নেক বাইট কেসেস এসেছিল, আমাদের একটাও ডেথ নেই, কারণ আমরা আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছে এবং যে দরকার তাকে সুস্থ করার জন্য 600টার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে। সেটা রাত্রে হোক দিনে হোক, একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে। আমাদের সবকটা লাইক রেসপন্স টিম যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে, 24 ঘন্টা আমাদের লোক আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য, এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদেরকে হেল্প করার জন্য, যেই কাজই বলেছেন। 121 জনকে সাপে কামড়ালেও মৃত্যুর ঘটনা নেই বলছেন সাংসদ দেব। আপনাদের শোনাবো স্থানীয়দের বক্তব্য এবং একই সঙ্গে ঘাটালের এসডিও তিনি কি বলছেন তাও শোনাবো। বন্যাতে খুব সাপ বেড়াচ্ছে বাড়িতে, এই চিতি বড়া, শাঁকামাটি সাপ, তারপর দেয়াল চিতি, বড়া সাপ, এই সব সাপ বেড়াচ্ছে। মাঠের মাঝখানে ঘর তো প্রচুর সাপ বেড়াচ্ছে। হ্যাঁ, একটু তো ভয়ে ভয়েই রয়েছি, আর হচ্ছে বন্যার জন্য বেশি এসছে। ওই জোঁক সাপ এইসব নিয়ে বাস করছি, পোকামাকড়, কেঁচো, মানে সবই আছে। বন্যার ইয়েতে সব এসছে। জল কমলে এগুলো কি আরো বাড়বে? এগুলো তো আছে, জোঁক তো আছে, ওইগুলো আর যাবে না। জল যন্ত্রণার মধ্যে একটা বড় যন্ত্রণা। আমরা প্রচুর বন্যপ্রাণী উদ্ধার করছি প্রতিনিয়ত। বন দপ্তরে 2 জন স্নেক রেস্কিউয়ার আছে, তারা এই কাজটি করে দিবারাত্র। আজকের দিনে দাঁড়িয়ে 600-র বেশি সাপ, বিষাক্ত সাপ এবং অন্যান্য প্রাণী, গোসাপ, বাঁদর, কচ্ছপ তারা উদ্ধার করেছে। সেগুলিকে তারা বন দপ্তরের সহযোগিতায় গভীর বনে ছেড়ে এসেছে। বিধানসভা ভোটের রেজাল্ট আউটের দিন খুন করা হয়েছিল, অভিযোগ উঠেছে অভিজিৎ সরকার, কাকুরগাছির অভিজিৎ সরকার, এবং সেই মামলা আদালতে যায়। পরবর্তীতে সেই ঘটনা তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে আদালতের প্রশ্ন যে চার্জশিটে কেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, নাম রাখা হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে যে পুলিশ সময় মতো ঘটনাস্থলে যায়নি, তাই অনেকটা সময় ধরে এই হত্যালীলা চালানো হয়, তাণ্ডব চালানো হয়। এবং কেন রাখা হয়েছে পুলিশ অফিসারদের নাম, তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। কি বলা হয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে অনুবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন। অনুবাংশু, ঠিক কি বলা হচ্ছে? সৈকত, দেখো, এই ঘটনা পরিপ্রেক্ষিতে বা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর, অফিসার ইনচার্জ এবং হোমগার্ড তারা প্রত্যেকেই আদালতে মামলা করেছেন। 2 জন জামিন, 1 জন আগাম জামিন। সেই মামলাতে পুলিশের ভূমিকা নিয়ে আদালতে সিবিআই যেটা বক্তব্য স্পষ্ট যে সময়ের মধ্যে যদি পুলিশ সেখানে পৌঁছাতে পারত তাহলে কিন্তু এতক্ষণ ধরে মারধর বা হামলা চলতো না বা দীর্ঘায়িত হতো না। সময়ের মধ্যে পৌঁছালে খুন আটকানো সম্ভব হতো। দ্বিতীয়ত বলা হচ্ছে প্রত্যক্ষদর্শী, একদম আই উইটনেস তারা দেখে বলেছে যে হোমগার্ডকে নিজে। ধন্যবাদ অনুবাংশু।
আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী দুর্গাপুজো বৈঠক রয়েছে, বিকেলে বৈঠক রয়েছে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে। এবং এই জায়গা থেকেই প্রশ্ন যে এই বৈঠকেও কি বাঙালি অস্মিতা নিয়ে কোনো বার্তা মুখ্যমন্ত্রী দিতে পারেন? এরই পাশাপাশি পুজো কমিটিগুলিকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান কত দেওয়া হবে, আগের বছরের তুলনায় সেই অনুদান বাড়বে কিনা, এরকম একাধিক জল্পনা রয়েছে, প্রশ্ন রয়েছে। আর এর মধ্যে দাঁড়িয়েই আজকে এই দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। প্রত্যেক বছরই আমরা দেখেছি যে পুজোর আগে এই বৈঠক মুখ্যমন্ত্রী করে থাকেন, কিন্তু যে সময়ে দাঁড়িয়ে এই বৈঠক হচ্ছে, এই বছরের এই দুর্গাপুজোর বৈঠক হচ্ছে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেস সুর চড়াচ্ছে, আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, আন্দোলন আরো বড় আকারে নিয়ে যাচ্ছে। সেই সময় দাঁড়িয়ে যখন দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে এই বৈঠক, প্রশ্ন আসছে যে বাঙালি অস্মিতা নিয়ে কোনো বার্তা কি তিনি দেবেন? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর রয়েছে এই বৈঠক নিয়ে? দেখো, বিকেল 5টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সমস্ত পুজো কমিটির যারা কর্তা তাদেরকে ডাকা হয়েছে। এখন এই বৈঠক থেকেই কিন্তু কার্যত বাঙালি অস্মিতা বা বাংলা ভাষা এনস্কা এই সামগ্রিক সমস্ত ইস্যু নিয়ে, যেখানে গত কয়েক মাস ধরে কার্যত দেখা গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস লাগাতার সোচ্চার হয়েছে। শুধু তাই নয়, সেক্ষেত্রে 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এবং পাশাপাশি দেখা গেছে রাজ্য সরকারও একাধিক সময় কিন্তু এই ইস্যুতে যে সমস্ত রাজ্যে এইভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেই সমস্ত রাজ্যে চিঠিও পাঠিয়েছে রাজ্য সরকার। সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই বলা যেতে পারে, যেহেতু বাঙালির সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ফলে সেই দুর্গাপুজোর যে বৈঠক, সেই বৈঠকে এই সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কি বার্তা থাকে, নজর থাকবে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন? আর এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ রাহারি বাকি বক্তব্য শুনবো। ওনার এখন কখনো একটা সিজন থাকে, যে সিজনে ওনার যেটা মনে আসে। করোনার সময় যে বাঙালি, যে পরিযায়ী শ্রমিক, যাদের জন্য আজকে উনি কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন, তাদেরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। এখন ভোটের প্রয়োজনে ওনার আর মানে তাকে কদিন আগে গাধা বলেছিলেন, তাদের আজকে মা বলতে ওনার কোনো আপত্তি নেই। ওনার যে বিজেপি বলে যে বাংলায় দুর্গাপুজো হয় না, তারা দেখুক বিগত 1 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গাপুজোকে বিশ্বের মানচিত্রে কোন জায়গায় নিয়ে গেছে। আজকে ইউনেস্কো স্বীকৃত শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গোৎসব। আজকে সারা বিশ্ব থেকে লোক আসেন সারা বাংলার এই দুর্গোৎসব দেখতে। বিজেপির এতে ঈর্ষা হয়। নির্বাচনকে সামনে রেখে আমরা মা দুর্গার পুজো করি না, আমরা সারা বছর উৎসবে মানে সব জায়গাতে আমরা মা দুর্গা, মা কালী বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপির থেকে আমরা ধর্ম নিয়েও কোনো জ্ঞান শুনবো না, বিজেপির থেকে আমরা বাঙালি অস্মিতা নিয়েও কোনো কথা শুনবো না। স্মৃতি ইরানি বলছেন, এই মা আপনি বাঙালি? সেই ভিডিও আপনারা দেখুন, আমি তো আমার ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছি। বাঙালি সম্পর্কে বিজেপির নেতা, নেত্রী, মন্ত্রীরা কি ধারণা পোষণ করেন, সেটা প্রতিদিন প্রকাশিত হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।